হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। আই হোপ তোমাদের মনে আছে। যারা তোমরা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে একবার বলে দিই যে ডব্লিউবিসিএস এর প্রিলিমসে যেমন তোমাদের কোশ্চেন্স থাকে পলিটি ইকোনমি থেকে, সেরকমই আমি তোমাদের চ্যাপ্টার ধরে ধরে পুরো এন্টায়ার ইন্ডিয়ান ইকোনমি আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে? শুধুমাত্র প্রিলিম জন্য নয়, মেন্সের জন্য ইম্পর্টেন্ট। সামনে যেহেতু ডব্লিউবিসিএস এর প্রিলিমস রয়েছে, এই কারণে আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে করিয়ে যাচ্ছি। প্যারালালি আমি তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি। সন্দীপ স্যার কিন্তু তোমাদের জিওগ্রাফি এবং তার সাথে সাথে ম্যাথ কিন্তু তোমাদের করাচ্ছে। ঠিক আছে? এগুলো তোমরা দেখতে থাকো, এরপরে তোমাদের হিস্ট্রিটাও আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর আগের দিন নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশনের যে 25টা এমসিকিউ আমি তোমাদেরকে করিয়েছিলাম, তো তারপর থেকে বাকি 25টা করবো। টোটাল নীতি আয়োগ প্ল্যানিং কমিশন থেকে বলেছিলাম যে এখানে মোটামুটি 100-এর মতো কোশ্চেন আছে, তো অনেকগুলো সেশন লাগবে। এক একটা সেশনে তো 25টা করে আমি এমসিকিউ রাখছি। ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদের ইকোনমির সাথে সাথে পলিটির একটা ঝুঁকেগা নেই সিরিজ আমি আগে করিয়েছিলাম, সেখানেও মোটামুটি চ্যাপ্টার ধরে ধরে করানো আছে। চাইলে তোমরা ওগুলো দেখতে পারো, পুরোনো ভিডিও, কিন্তু যেগুলো এখনো পর্যন্ত কিন্তু কার্যকরী, দেখতে পারো। ঠিক আছে? আর তোমাদের এখন আমি প্রিলিমিনারির জন্য অন্যরকম কিছু কোশ্চেন্স কিছু রেখেছি। ওকে, সেগুলো যখন আমি তোমাদের পলিটি সিরিজ যখন আমি শুরু করব, সেখানে আমি একটার পর একটা তোমাদেরকে আমি করাবো। ঠিক আছে? তো রেগুলার তোমরা দেখো, তোমাদের প্রিপারেশন এগুলো হেল্পই করবে, এবং এগুলো শুধু কোশ্চেনের সাথে সাথে আনসারগুলো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। ঠিক আছে? চলো। আর একটু সময় এই কারণে লাগছে যে দেখো, একটা যে কোশ্চেনটা আমরা পড়ছি, সেই কোশ্চেন রিলেটেড যে ইনফরমেশন যেগুলো হয়, সেগুলো জানলে কি হয় যে আমাদের মনে থেকে যায় বাজেটাই। আর গল্পগুলো আমরা জেনারেলি ভুলি না, তো এইগুলো জানলে কি হয়, তো কনসেপ্টটা একটু বেটার হয়। এই যা ফলে একটু 25টা কোশ্চেন থাকে, ফলে একটু সময় লাগে। এই যা ওকে। চলো, বলছো হোয়াট ইজ আ মেজর রিজন ফর লো ফিমেল ওয়ার্কফোর্স পার্টিসিপেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ। ঠিক আছে? দেখো, রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছে যে আমাদের দেশে যে টোটাল লেবার যা ফোর্স রয়েছে, সেখানে উমেন্স পার্টিসিপেশন কত পার্সেন্ট বলতে পারবে কেউ? কত হতে পারে? আমাকে একটুখানি নিচে কমেন্ট সেকশনে জানিও। একবার গুগল করে দেখে নিও তো ইন্ডিয়ার হালাত কি। ঠিক আছে? যেখানে অন্যান্য দেশে অনেক সময় বলছে, ছোট্ট গল্প বলি কথা বলতে গিয়ে, যে মহিলাদের পার্টিসিপেশন দিয়ে ইকোনমির ইন্ডিকেশনটাও বোঝা যায়। যেমন ধরো, একটা জামানা ছিল, বা আবার এটাও বলা হয় যে মহিলাদের পার্টিসিপেশন কমে গেছে মানে সে সোসাইটিটা খারাপ হয়ে গেছে, এমনটাও নয়। একটা উদাহরণ দিয়ে বলি। বলছে আমেরিকাতে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তো তখন যুদ্ধের জন্য বাড়ির পুরুষরা কি হয়েছে, বাইরে কাজ করতে গেছিল। ফলে বাড়ি চালানোর দায়িত্ব কার কাছে এসে পড়ে? মহিলাদের উপর। ফলে মহিলারা বাইরে কাজ করতে যায়। তো দেখা যাবে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে সময়টা, তো মহিলাদের পার্টিসিপেশন কিন্তু আমেরিকান ওয়ার্ক ফোর্সে 60%-এরও বেশি ছিল। গুগল করে বুঝতে পারবে। পরবর্তীকালে সিচুয়েশন যখন ঠিক হয়ে গেছে, আস্তে 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 আবার কমে গেছে, ডিটোরিয়েট করেছে। তো এমনটা নয় যে মহিলাদের পার্টিসিপেশনটা করা বা না করে এখানে কিছু একটা আছে, তো এটাও একটা উদাহরণস্বরূপ বলা হয়। তবে জেনারেলি আমাদের মতো দেশে ওয়ার্ক ফোর্সে মহিলাদের পার্টিসিপেশন কিন্তু খুবই কম, অনেক অনেক আমাদের সমকক্ষ দেশের থেকে অনেক কম। চলো, বলছো হোয়াট ইজ দ্য মেজর রিজন ফর লো ফিমেল ওয়ার্কফোর্স পার্টিসিপেশন ইন ডেভেলপিং কান্ট্রি? ল্যাক অফ ইন্ডাস্ট্রিজ বেস, জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড ল্যাক অফ এডুকেশন। তারপর কি বলছে? ওভার এমপ্লয়মেন্ট ইন আরবান এরিয়া, হাই গভর্নমেন্ট ইন্টারভেনশন। আচ্ছা, বলছে ল্যাক অফ ইন্ডাস্ট্রি, জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড ল্যাক অফ এডুকেশন। দিস ইজ দ্য রাইট আনসার। রাইট? আমরা এগুলো করব না বলে ডিপিএসপিতে রেখেছি না, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড উইমেন। তো আমাদের কনস্টিটিউশনের কিন্তু এগুলো প্রোটেকশন রয়েছে, যাতে একই কাজের জন্য নারী পুরুষ নির্বিশেষে সমান বেতন দেওয়া হয়। যদিও আমরা দেখতে পাবো যে এই জিনিসগুলো আবার অর্গানাইজ সেক্টরে হলেও আনঅর্গানাইজ সেক্টরে কিন্তু এটা আবার ফলো করা হয় না। আর মজার কথা কি জানো, আমাদের দেশের যা ওয়ার্ক ফোর্স রয়েছে না, তার 93% রয়েছে আনঅর্গানাইজ সেক্টরে। ভাবতে পারছো? 93% আনঅর্গানাইজ সেক্টর। আমাদের আনঅর্গানাইজ সেক্টর বিরাট বড় সেক্টর, ভাবো। তার মানে এদের এখানে তো আর রেগুলেট করা যাচ্ছে না। নেক্সট কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য প্রাইমারি এম অফ ইকোনমিক প্ল্যানিং? তো ইকোনমিক প্ল্যানিং এর প্রাথমিক গোল কি, এম কি? র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইকোনমিক গ্রোথ উইথ জাস্টিস, এক্সপেনশন অফ ফরেন ট্রেড, ইনক্রিজ ইন মিলিটারি স্পেন্ডিং। আমরা কিন্তু আগেও দেখেছি আনসার কি হবে, ইকোনমিক গ্রোথ উইথ জাস্টিস। নেক্সট কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং
ইজ নট আ কি অবজেক্টিভ অফ ইকোনমিক প্ল্যানিং। তো বলছে নিচের কোনটা একটা কি অবজেক্টিভ নয় জানতে চেয়েছে। রিমুভাল অফ ইনইকুয়ালিটিস করবো, তো ডেফিনেটলি করবো। ইরেডিকেশন অফ পভার্টি করবো আমরা। এক্সপেনশন অফ স্পেস টেকনোলজি, রিডাকশন অফ আনএমপ্লয়মেন্ট, এগুলো আমরা করবো। বাট এর সঙ্গে আমাদের প্ল্যানিং এর হুইচ অফ দ্য ফলোইং নট আ কি অবজেক্ট, এটা ইকোনমিক প্ল্যানিং এর কি অবজেক্টিভ নয়। নেক্সট, তবে কি বলছে, ফ্রম হুইচ কনসেপ্ট ডাজ ইকোনমিক প্ল্যানিং ডিরাইভ ইন ইন্ডিয়া। তো ফ্রম হুইচ কনসেপ্ট ডাজ ইকোনমিক প্ল্যানিং, ইকোনমিক প্ল্যানিং আমরা কনস্টিটিউশনের কোথা থেকে নিয়েছি, আমি আগের দিন তোমাদের ক্লাসে বলেছিলাম কোথা থেকে নিয়েছি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে, ডিপিএসপি থেকে নিয়েছি। আর্টিকেল 39 এর বি, এই আর্টিকেলটা মনে রেখো, ঠিক আছে, আর্টিকেল 39 এর বি। ওকে, ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ইন্সপায়ার্ড বাই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হুইচ গাইডেড দ্য গভর্নমেন্ট টু এস্টাবলিশ আ ওয়েলফেয়ার স্টেট। ঠিক আছে, আচ্ছা, যদি বলে একটা কথা তোমাদেরকে বলি যে ইকোনমিক প্ল্যানিং কোন লিস্টের পার্ট, আমি আগের দিনও বলেছিলাম, আবার বলছি, এটা কনকারেন্ট লিস্টে আছে, মাথায় রাখবে। আর ইকোনমিক প্ল্যানিং কোন দেশ থেকে বড় করেছে, বা কখনো লেখা থাকে সোশিও ইকোনমিক প্ল্যানিং, একই কথা, ঠিক আছে। এটা আমরা বড় করেছি ফ্রম ইউএসএসআর থেকে, ঠিক আছে, ইউএসএসআর থেকে বড় করেছি, মাথায় রাখবে। নেক্সট চলো পরবর্তী প্রশ্ন দেখি। দ্য আইডিয়া অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই হুইচ কান্ট্রি, আমি একটু আগেই বলেছিলাম, কি হবে আনসার, ইউএসএসআর থেকে। ইউএসএ থেকে আমরা কি নিয়েছি বলতো, ইউএসএ থেকে ফান্ডামেন্টাল রাইট নিয়েছি, প্রিএমবেল বড় করেছি, মনে পড়ে আমাদের। ওকে, ইউএসএ থেকে আমরা কি করেছি, ফান্ডামেন্টাল ডিউটি বড় করেছি, মনে পড়েছে। আর ইউকে থেকে সিঙ্গেল সিটিজেনশিপ নিয়েছি আমরা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা নিয়েছি, রিটের কনসেপ্ট নিয়েছি আমরা। আর জার্মানি থেকে আমরা নিয়েছি কি, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি। কিরকম এমার্জেন্সি না, প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352, ঠিক আছে। কারণ বাকি দুটো এমার্জেন্সির সঙ্গে ফান্ডামেন্টাল রাইটের কোনো লেনা দেনা নেই, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, কি বলছে, আন্ডার হুইচ লিস্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ ইকোনমিক প্ল্যানিং ফল। তো ইকোনমিক প্ল্যানিং কোন লিস্টে আছে জানতে চেয়েছে, কি হবে, এক্ষুনি তোমাদেরকে বললাম আমি, কনকারেন্ট লিস্টে আছে, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে, ফরেস্ট, ঠিক আছে, এডুকেশন, এগুলোও কিন্তু কনকারেন্ট লিস্টের পার্ট, এবং এগুলো অ্যাড করা হয়েছে, মানে আগে ছিল স্টেট লিস্টে, পরে কনকারেন্ট লিস্টে গেছে থ্রু, ঠিক আছে, থ্রু 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976, ঠিক আছে। এটা মনে রেখো, পরীক্ষায় কিন্তু এটা এসেই থাকে, হামেশাই এসে থাকে, ঠিক আছে। নেক্সট চলো, হুইচ টাইপ অফ প্ল্যানিং ইজ কমনলি ফর্ম ইন সোশ্যালিস্টিক ইকোনমিক, তাই তো বলছে, সোশ্যালিস্টিক ইকোনমিক্সে তো কিরকম টাইপের প্ল্যানিং নেওয়া হয়। ওকে, আচ্ছা, ইন্ডিকেটিভ প্ল্যানিং কাকে বলে? ইন্ডিকেটিভ প্ল্যানিং মানে হচ্ছে যে আমরা একটা টার্গেট ফিক্সড করব, মাথায় রাখবে, আমরা একটা টার্গেট ফিক্সড করবো, ওই টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করব, হলে হলো, না হলে না হলো, চোখে চেষ্টা করব। তাহলে ইন্ডিয়ান প্ল্যান হচ্ছে একটা ইন্ডিকেটিভ প্ল্যানিং, বোঝা গেল। ইন্ডিয়ান প্ল্যানিং হচ্ছে কি, ইন্ডিকেটিভ প্ল্যানিং। তো ইন্ডিয়া কবে ইন্ডিকেটিভ প্ল্যান নিয়েছিল, কবে, পরে আসছি। ইম্পারেটিভ প্ল্যানিং কাকে বলে? ইম্পারেটিভ প্ল্যানিং বলতে বোঝায় যা আমি ফিক্সড করি তা আমি অ্যাচিভ করেই ছাড়বো, বোঝা গেল। তো সোশ্যালিস্টিক মানে ইউএসএসআর যেটা ছিল, সেটা ছিল কিন্তু ইম্পারেটিভ প্ল্যানিং ছিল। ওকে, চলো নেক্সট, হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিকেটিভ প্ল্যানিং। এক্ষুনি আমি বললাম ইন্ডিকেটিভ প্ল্যানিং কি হবে, গভর্নমেন্ট ম্যান্ডেটস অল ইকোনমিক অ্যাক্টিভিটিস। তারপরে কি বলছে, প্রাইভেট সেক্টর ইজ কমপ্লিটলি কন্ট্রোল, স্টেট অ্যাক্ট অ্যাজ এ ফ্যাসিলিটার অ্যান্ড সেটস ব্রড গোলস, অনলি এগ্রিকালচার ইজ প্ল্যান্ড। তাহলে আনসার কি হলো, হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিকেটিভ প্ল্যানিং। তাহলে ইন্ডিয়ান প্ল্যানিং কেমন ছিল, ইন্ডিকেটিভ প্ল্যানিং ছিল। তো বলো, ইন্ডিয়ার গভর্নমেন্ট ম্যান্ডেট অল ইকোনমিক অ্যাক্টিভিটি, তাই কি করে, প্রাইভেট সেক্টর ইজ কমপ্লিটলি কন্ট্রোল, কি হয়, হবে না, স্টেট অ্যাক্ট অ্যাজ এ ফ্যাসিলিটেটর। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড সেট ব্রড গোলস, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইন্ডিকেটিভ প্ল্যানিং ইজ মেইনলি ফলোড ইন হুইচ টাইপ অফ ইকোনমি। তো বলছে ইন্ডিকেটিভ প্ল্যানিং মূলত কোথায় ফলো করা হয়, তুমি বলো। ইন্ডিকেটিভ আমাদের দেশ কিরকম টাইপের, সেটা হচ্ছে মিক্সড অ্যান্ড ক্যাপিটালিস্ট যে সমস্ত দেশ আছে, মানে যে সমস্ত এই টাইপের ইকোনমিতে বিশ্বাস করে, মানে সোশ্যালিস্টিক, তারা এক রকমের বিশ্বাস করে। আর কি মনে করে যে স্টেটকে আমরা, স্টেট হচ্ছে কন্ট্রোল করবে। ক্যাপিটালিস্ট কি মনে করে, যে লেইসেজ ফেয়ার কনসেপ্টকে বিশ্বাস করে। মিক্সড ইকোনমি কি বলছে, যে দুটোর ব্লেন্ডকে আমি বিশ্বাস করব। তো যেখানে মিক্সড এবং ক্যাপিটালিস্টিক টাইপের যেখানে রয়েছে, সেখানে এটা ফলো করা হয়, ঠিক
ঠিক আছে। নেক্সট, হুইচ টাইপ অফ ইকোনমিক প্ল্যান ইজ রিভাইজড এভরি ইয়ার টু অ্যাডাপ্ট টু দ্য চেঞ্জিং নিডস অফ দ্য ইকোনমি। আচ্ছা, এটাকেই বলা হয় রোলিং প্ল্যান। ওকে, ইন্ডিয়াতে দেখতে পাবো 1978 থেকে 83 পর্যন্ত নেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু গল্পটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি চলেছিল 1978 থেকে 80, দুটো বছর কিন্তু আমরা দেখবো কি রোলিং প্ল্যান আমাদের চলেছিল। তো রোলিং প্ল্যান বলতে বোঝায় তো মাথায় স্পাইরালের মতো এরকম চলতে থাকবে। তো একটা টার্গেট ফিক্স করা হবে, তাকে রিভিউ করা হবে, আবার টার্গেট করা হবে, রিভিউ করা হবে, টার্গেট করা হবে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো কি রোলিং প্ল্যান। তো জনতা গভর্নমেন্ট ভারতবর্ষে প্রথম রোলিং প্ল্যান লাগু করেছিল। ঠিক আছে, দ্য রোলিং প্ল্যান ইন্ট্রোডিউসড বাই দ্য জনতা গভর্নমেন্ট ওয়াজ মেড ফর হুইচ পিরিয়ড? তো আনসার কি হবে বলো? আনসার হবে 1978 to 83। বাট কি বললাম আমি, সরকার পড়ে গেছিল, বুঝতে পারলে? তো এই জন্যে 80-তে গিয়ে শেষ হয়, পরে পড়াবো, টেনশন নেই। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ অপারেশন ইন ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং? তো বলছে হোয়াট ইজ ডিরেকশন অফ অপারেশন ইন ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং। তো বলছে যে এইটাই আমাদের ডিসেন্ট্রালাইজেশন অফ প্ল্যানিং কি করে বুঝবো ডিসেন্ট্রালাইজেশন হয়েছে? দেখো, আমাদের দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চলে এসছে, হয়েছে না? পরে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন হয়েছে। তো ইন্ডিয়াতে এক সময় কিরকম ছিল পার্টিসিপেটরি ডেমোক্রেসি, মানে পিপলস রিপ্রেজেন্টেটিভরা থাকতো। এখন পিপল নিজে কিন্তু পলিসি মেকিং এ থাকছে। আমরা গ্রাম সভার কথা দেখি, তাহলে গ্রাম সভাতে কি হয়, উত্থাপন হয়, তাদের কি সমস্যা রয়েছে সেটা উপরের দিকে যায়, সেখানে ঠিক হয় যে কোন এলাকায় মেজর প্রবলেম কি, তার উপরে যায়। তো এখন দেখতে পাবো যে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের সাথে সাথে যে প্ল্যানিং এরও কিন্তু ডিসেন্ট্রালাইজেশন হয়েছে। ফলে অ্যাপ্রোচটা কিন্তু বটম টু টপ অ্যাপ্রোচ, ঠিক আছে? একদম নিজেরাই ঠিক করে যে আমাদের সমস্যা কি, তাই না? তবে উপর দিকে যায়। তো মাথায় রাখবো কি বটম টু টপ অ্যাপ্রোচ। ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার, বটম টু টপ অ্যাপ্রোচ। মাথায় রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা। আফটার যদি বলে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন হয়েছে, তো তুমি তো বলতে পারো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির কথা। আর যদি বলে পার্টিসিপেটরি ডেমোক্রেসি থেকে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ডিফারেন্স কি? তো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি মানে শুধুমাত্র আমার একজন এমপি আছে, হ্যাঁ, লোকসভায় আছে না, আমি যাকে ভোট দিয়ে বানিয়েছি, যাকে হয়তো কেউ আমরা জীবনে কোনো চোখেও দেখিনি, এমএলএও আছে, সেম কথা। কিন্তু যেই না এটা পঞ্চায়েতের কথা আসবে বা আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট মানে মিউনিসিপ্যালিটির কথা যদি আসি আমি, তো পঞ্চায়েতের কথা বলতে গেলে কি হয়? তো সেখানে দেখতে পাবো আর্টিকেল 243A, তো গ্রাম সভা, সবাই মিলে গ্রাম সংসদ আমরা পড়েছি না? তো সেগুলো কি হয়, নিজেরা ঠিক করা হয়, তাদের প্রবলেমটা নিজেরাই আইডেন্টিফাই করে। ফলে পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বিকেম পার্টিসিপেটরি ডেমোক্রেসি। কেন? কারণ এখন সাধারণ মানুষ যারা কিনা অ্যাডাল্ট, যারা ভোট দেয়, তারা সবাই নিজেরাই নিজেদের প্রবলেমকে আইডেন্টিফাই করে তারা সেগুলোকে উপর দিকে পাঠিয়ে দিচ্ছে। তো বটম টু টপ অ্যাপ্রোচ এই কারণে। ওকে, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এবং পার্টিসিপেটরি ডেমোক্রেসি এই হচ্ছে আলাদা। তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি হচ্ছে কি পার্টিসিপেটরি ডেমোক্রেসির উদাহরণ, মাথায় রাখবে। ঠিক আছে, হুইচ সিস্টেম প্লেড এ ক্রুশিয়াল রোল ইন ডিসেন্ট্রালাইজেশন প্ল্যানিং ইন ইন্ডিয়া? তো ডিসেন্ট্রালাইজেশন প্ল্যানিং এর জন্য তো ক্রুশিয়াল রোল কে প্লে করেছে? আমি এক্ষুনি বললাম, বলো কি হবে? পঞ্চায়েতি রাজ সিস্টেম। ঠিক আছে, মনে রেখো। আচ্ছা, হোয়াট ইজ ওয়ান কি ফিচার অফ ডিসেন্ট্রালাইজেশন প্ল্যানিং? তো নিচের কোনটা একটা কি ফিচার? আমি এক্ষুনি কি বললাম? গভর্নমেন্ট কন্ট্রোল অল ডিসিশন মেকিং, তাই কি? অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ পিপল, অনলি আরবান ডিসিশন আর মেড সোনলি অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, নয়? তাহলে অ্যাক্টিভ আমি কি বললাম? গ্রাম সভার কথা বললাম যে আর্টিকেল 243A। সাংঘাতিক জিনিস, ভাবতে পারছো? ইকোনমির সঙ্গে পলিটির কত সম্পর্ক আছে? একদমই সম্পর্ক আছে, তুমি দেখতে পাও তো একদমই আছে, জোর করে মুখস্থ রাখতে হবে না, এমনি মনে থাকবে। হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান প্ল্যানিং? তো ফাদার অফ ইন্ডিয়ান প্ল্যানিং কাকে বলা হয় গো? এম বিশ্বেশ্বরাইয়াকে। ঠিক আছে, আচ্ছা বেশ। নেক্সট হলো এম বিশ্বেশ্বরাইয়া লেখার বইয়ের নাম কি তোমাদের মনে আছে? প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। পরীক্ষায় প্রচুর বার এসছে, 1934 সালে বইটা তিনি লিখেছিলেন। ওকে, হুইচ কমিটি ওয়াজ ফর্মড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1938 ফর ইকোনমিক প্ল্যানিং? তো কোনটা বানানো প্ল্যানিং কমিশন? ন্যাশনাল প্ল্যানিং কমিটি, বম্বে প্ল্যান কমিটি, নাকি গান্ধিয়ান প্ল্যানিং বোর্ড? কি হয়েছিল বলো তো? আই হোপ তোমাদের নিশ্চয়ই মনে আছে সুভাষচন্দ্র বোসের কথা। ন্যাশনাল প্ল্যানিং কমিটি ঠিক হয়েছিল 1938 সালে আন্ডার সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্সি। এবং তখন আমরা দেখতে পাবো যে প্ল্যানিং কমিশন যখন বানানো হয়েছিল তার চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহেরু। ঠিক আছে, এবং ইত্তেফাক কি জানো? এই যে প্ল্যানিং কমিশন যখন পরবর্তীকালে যখন অ্যাকচুয়ালি আমাদের তৈরি হয়, তাই না, হয়েছিল 15ই মার্চ 1950, তাই তো 1950। তো এই প্ল্যানিং কমিশনের এক্স অফিসিও চেয়ারম্যান হয়
তো প্ল্যানিং কমিশনের বা নীতি আয়োগের এখন এক্স অফিসিও চেয়ারম্যান কে হন? তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তো পরবর্তীকালে প্রাইম মিনিস্টার কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন। তো ভারতবর্ষের প্রথম প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানও ছিল কে? জওহরলাল নেহরু। ঠিক আছে, চলো, হোয়াট ওয়াজ দ্য বম্বে প্ল্যান অফ 1944? তো বলছে বম্বে প্ল্যানে কি ছিল? বলছে সোশ্যালিস্ট ইকোনমিক মডেল ছিল কি, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রপোজাল বাই ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর রুরাল ডেভেলপমেন্ট প্ল্যান বুঝতে পারবে ব্রিটিশ পারবে না। তো আনসার কি হবে? বম্বে প্ল্যান। কে করেছিল বম্বে প্ল্যান? বলো, আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা, বম্বে প্ল্যান কবে হয়েছিল বলো তো? বম্বে প্ল্যান কিন্তু হয়েছিল 1944 সালে। আচ্ছা, এইগুলো না পরীক্ষায় কেন আসে জানো তো? কখনো কখনো দেখবে 4টে দিয়ে পরপর সাজাতে দেবে। সেই ঘটনাগুলো তুমি যদি ক্রোনোলজিক্যালি জানো তাহলে কিন্তু সাজাতে পারবে। তো এইগুলো কিন্তু পরীক্ষায় আজও আছে। ঠিক আছে, ভুল করো না। ওকে, হুইচ ইকোনমিক প্ল্যান ওয়াজ ইন্সপায়ার্ড বাই গান্ধিয়ান প্রিন্সিপাল? তো বলছে যে নিচের কোনটা গান্ধিয়ান প্রিন্সিপাল থেকে ইন্সপায়ার হয়েছে? বম্বে প্ল্যান হবে, পিপলস প্ল্যান, আর বলছে গান্ধিয়ান প্ল্যান। একদম সত্যি কথা, গান্ধিয়ান প্ল্যান করেছিল কে? শ্রীমান নারায়ণ। ঠিক আছে, মাথায় রাখবে, গান্ধিয়ান ইকোনমিক প্রিন্সিপালের উপর ভিত্তি করে করেছিলেন। গান্ধিয়ান প্ল্যান নিয়েছিলেন কবে? 1944 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, হু ইন্ট্রোডিউস দ্য পিপলস প্ল্যান ইন এপ্রিল 1945? তো পিপলস প্ল্যান কে করেছিল গো? আশা করি তোমাদের মনে আছে, এম.এন. রয় করেছিল। ঠিক আছে, কবে করেছিল? 1945 সালে। ফোকাস অন সোশ্যালিজম অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি, মাইন্ড ইট। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট কি বলছে? হু পাবলিশ দ্য সর্বোদয় প্ল্যান? তো সর্বোদয় প্ল্যান কার ছিল? জয়প্রকাশ নারায়ণ, তাই তো? সর্বোদয় প্ল্যান কার ছিল? জয়প্রকাশ নারায়ণ ছিল। এই সর্বোদয় মানে কি বলতো? আপলিফমেন্ট অফ অল। আজকে যে আমরা ইনক্লুসিভ গ্রোথের কথা বলি না, ইনক্লুসিভ গ্রোথ মানে কি? ইনক্লুসিভ গ্রোথ মানেই কিন্তু তাই। ইউপিএসসি তে প্রিলিমসে কোশ্চেন দিয়েছিল লাস্ট ইয়ারে বা তার আগের বছর বোধহয়। দেখো, এগুলো কিন্তু কন্টেম্পোরারি সময়ের কোশ্চেন, কিন্তু পুরনো নয়। ভাবতে পারছো তো? সবই প্রাসঙ্গিক। আচ্ছা, তার মানে কি? ইনক্লুসিভ গ্রোথ মানে সমাজের সমস্ত স্তরের লোকের গ্রোথ হবে, কোনো একটা পার্টিকুলার সেকশন অফ সোসাইটি নয়, অ্যাজ এ হোল সবার হবে, তখন তাকে বলবো আমরা ইনক্লুসিভ গ্রোথ। বলছো when was the planning commission was constituted as a non statutory body? তো কবে তৈরি হয়েছিল? একটু আগে বললাম আমি, 15ই মার্চ 1950। 6ই আগস্ট 1952 সালে হয়েছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ওকে, নেক্সট চলো। এবং এগুলো কিন্তু একটা নন স্ট্যাটুটারি বডি, এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, মাথায় রেখো দুটোই। হ্যাঁ, আচ্ছা, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড বাই অ্যান এক্সিকিউটিভ অর্ডার, একটু আগে বললাম আমি, 6 অগস্ট 1952 তৈরি হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ বোথ দ্য প্ল্যানিং কমিশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল? একটু আগে বললাম, তাহলে প্ল্যানিং কমিশনে যদি যে হবে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলেরও সে হবে, দ্যাট ইজ প্রাইম মিনিস্টার। ওকে, এক্স অফিসিও মাথায় রাখবে। ওকে, নেক্সট বলছে, হোয়াট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর রিজনস ফর দ্য নিড ফর ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স? বলছে ইকোনমিক প্ল্যানিং এর দরকারটাই বা কি ছিল যখন ভারত স্বাধীন হয় তখন? সারপ্লাস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তাই কি? সারপ্লাস হয়ে গেছিল। পুয়ার ইকোনমিক কন্ডিশন, হাই এমপ্লয়মেন্ট রেট, বুঝতে পারছো? স্ট্রং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, কি হবে? তো পুয়ার ইকোনমিক কন্ডিশন, স্বাভাবিক, দেশের হালাত খুবই খারাপ ছিল, ফলে আমাদের কি করতে হতো? ঘুরে দাঁড়াতে হতো। ঠিক, একটু আগে বললাম, তো স্বাভাবিক, ঘুরে যদি দাঁড়াতে হয় তাহলে কি করতে হবে? প্ল্যান করতে হবে। WBCS এর মতো পেতে চাও তো প্ল্যান করতে হবে। ঠিক আছে, ঘুরে দাঁড়াতে চাও তো প্ল্যান করতে হবে। হোয়াট ওয়াজ দ্য প্রাইভেট সেক্টর not a major force? Why was the private sector not a major force in India's economy at the time of independence? বলছে what was the private sector not a major force? বেশ, ইন্ডিয়াজ ইকোনমি আচ্ছা, বলছে ভারত যখন স্বাধীন হয় তখন প্রাইভেট সেক্টরকে আমরা তো পাত্তা দিইনি কেন? এটাই আর কি, মোরাল অফ দ্য স্টোরি এটাই বলেছে। ছিল না কেন? কি কারণ দিইনি? বলছে গভর্নমেন্ট পলিসি রেস্ট্রিক্টেড ইটস গ্রোথ। বেশ ভালো কথা। নেক্সট কি বলছে? ল্যাক অফ ক্যাপিটাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বেস, ডমিনেন্স অফ ফরেন বিজনেস, হাই ট্যাক্সেশন অন বিজনেস। তাহলে গভর্নমেন্ট পলিসি রেস্ট্রিক্টেড ইটস গ্রোথ, ল্যাক অফ ক্যাপিটাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বেস। আচ্ছা, ইন বিটুইন টু কি হবে? আমাদের তখন কি ক্যাপিটাল ছিল দেশের? কোথায় ছিল ক্যাপিটাল? ছিল, মনে হতে পারে এ হবে, বাট না। দেখো, গভর্নমেন্ট পলিসি কিন্তু রেস্ট্রিক্টেড, কিন্তু পরবর্তীকালে যখন ছিল না বলে গভর্নমেন্ট বানিয়েছিল যা হবে, পরবর্তীকালে আমরা দেখবো যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি তোমার হচ্ছে IPR 1948, 1956 ছিল তো, জয়েন্ট সেক্টর ছিল না?
ছিল তো, কিন্তু লোকজনের কাছে পয়সা ছিল না এত যে তারা একটা কিছু বানাতে পারবে। তো আস্তে 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 যখন লোকজনের কাছে এসছে, তারা চাপ দিয়েছে, প্রাইভেটাইজেশনের দিকে আমরা ধ্যান দিয়েছিলাম, একটা সময় পেরে ওঠেনি, তাই না? আমরা দেশীয় লোকজনকে ব্যবসা করার জন্য সেক্টরগুলো ধীরে ধীরে খুলেছি, তার কিছু রেস্ট্রিকশন ছিল, এমআরটিপি অ্যাক্ট এনেছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তারপরে দেখবো কি যে আমাদের হালাত এত বাজে হয়ে যায়, এত বাজে হয়ে যায় যে আর পাচ্ছিলাম না, তাই না? আমাদের তখন এলপিজি মডেল নিতে হয় 1991, তারপর থেকে তো পিকচার পুরো বদলে গেছে। আর সেই ঠিক আছে, বেশ। তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে টোটাল এইটার 50টা টোটাল কোশ্চেন হলো, ঠিক আছে। নেক্সট দিন এরকম করে করে প্রায় প্ল্যানিং কমিশন নীতি আয়োগ থেকে প্রায় 100-150 মতো কোশ্চেন কিন্তু আমরা করবো, এরকম 25টা করে আমরা আলোচনা করছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। দেখো চ্যাপ্টার ধরে ধরে এরকম করিয়ে যাবো আমি। তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের যদি নিজস্ব কিছু মতামত থেকে থাকে সেগুলো কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।